আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস ধারাবাহিকতায় আজকে পরিমাণগত রসায়ন এর একেবারে 13তম ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমাদেরকে ময়মনসিংহ অনলাইন স্কুল এবং কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ পেজ থেকে স্বাগতম। তো আমরা অনেকগুলা ক্লাস যেহেতু সম্পন্ন করেছি, এর মধ্যে আমরা বিষয়গুলা তোমাদের সাথে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তো সেই বিষয়গুলো তোমরা কেমন বুঝতে পারছো সেটা আসলে এই মুহূর্তে বোঝার উপায় নাই। আমরা সেটা তোমাদের আসলে উপস্থিতি কিংবা তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা জানাতে পারো। আর আজকের ক্লাসটা আমার সকল অ্যাকোমোডেশন ঠিক আছে কিনা, অর্থাৎ সাউন্ড, তারপরে আমার নেটওয়ার্ক ঠিক আছে কিনা, আমার মোবাইল সেটিং ঠিক দেখা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো তোমাদেরকে একটু কমেন্ট করে জানাও। আর আমি তোমাদেরকে ক্লাসে শুরু করতে যাব তার আগে তোমরা কে কোথা থেকে জয়েন করছো, কোথায় আছো, কেমন আছো, এই বিষয়গুলো সংযুক্ত হও আমাদের সাথে। আর যত বেশি পারো শেয়ার করো, শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও সংযুক্ত করতে রাখো। আর বিশেষ করে পরীক্ষার্থী যারা আছো, আসলে এই আয়োডোমিতি এবং আয়োডিমিতি এই দুইটা বিষয় তোমাদেরকে একটু পেইন দিতে পারে, সেগুলো তোমরাও একটু করো। তো শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ একটু জানাও আমাকে সব কিছু ওকে কিনা, হ্যাঁ, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তো আমরা এটা জানাতে জানাতে তোমাদের আরও একটা বিষয় আমরা একটু আলোচনা করি। আমরা জারক বিজারক, এই আয়োডোমিতি আয়োডিমিতি এই বিষয়টা কিন্তু আসলে জারণ বিজারণেরই অংশ। তার মানে জারণ বিজার, এটাকে আয়োডোমিতি আয়োডিমিতি আকারে তুমি যদি নাও জানো, তাহলে তোমরা কিন্তু জারণ বিজারণের মতো করে সিম্পলভাবে অঙ্কটা করতে পারো বা সিম্পলভাবে বিষয়গুলো আলোচনা করতে পারো। তবে এটাকে একটা স্পেশাল নাম দিছে দেখে এটাকে আমরা আলাদাভাবে একটু গুরুত্ব দেওয়া জানি। তো সেটা আমরা একটু জানবো। তার আগে একটু আমরা এই সংক্রান্ত বিষয়গুলোতে আমরা জারক বিজারক, জারণ বিজারণ এই সম্পর্কে বেশ আজকে নিয়ে চারটা ক্লাস হয়ে যাচ্ছে, তো তাহলে অনেক পড়াশোনাই হয়ে গেছে। তো আমরা যদি তোমাদেরকে একটা সিম্পল কাজ দেই, একটু তোমাদেরকে কনসেন্ট্রেশনে আনা ক্লাসে, একটু দেখো তো, পটাশিয়াম আয়োডাইড, নর্মাল আয়োডিন, আর এখানে হচ্ছে কপার সালফেট, আর এখানে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এদের মধ্যে এই চারটার মধ্যে কোনগুলা বিজারক একটু কমেন্ট করে জানাও তো আগে। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখতে চাই এবং ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটাও আমরা চলে ক্লাস কর। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা একটু জানাও তো, এভরিথিং ইজ গুড। ওকে, আমি শান্তি পেলাম, তোমাদের আসলে এগুলা বোঝা যাচ্ছে যে এই বিষয়গুলা আমরা করতে পারলাম। এখন একটু আমাকে আগে কমেন্ট করো যে এখানে কোন দুইটা বিজারক আর কোন দুইটা জারক। আমি যাও আরো সুনির্দিষ্টভাবে প্রশ্ন করলাম, এখানে দুইটা বিজারক দুইটা জারক, তাহলে বলো দেখি এখানে কোন দুইটা বিজারক কোন দুইটা জারক। আমরা আগে প্রথমেই এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই, কোনটা বিজারক কোনটা জারক। একটু লক্ষ্য করো, পটাশিয়াম আয়োডাইড, আয়োডিন, কপার সালফেট এবং সোডিয়াম থায়োসালফেট। আমার এইগুলা যদি জারক বিজারক সম্পর্কে ধারণাটা থাকে, তাহলে আমরা আয়োডিমিতিটা সহজেই বুঝতে পারবো। তো আশা করতেছি এটা জানাইতেছো। তো আমার সাথে একটু মিল করো তো দেখি যে কোনটা বিজারক কোনটা জারক, আমরা পারবো কিনা, মনে আছে কিনা। বিজারক মানে ইলেকট্রন দাতা আর জারক মানে ইলেকট্রন গ্রহিতা। ওই একটা টেকনিকও তোমাদেরকে শেখাইছিলাম, মনে আছে কিনা, একটু আবার ওই টেকনিকটা ফলো করো তো। আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করার পূর্বেও কিন্তু আমি এই তোমাদের মতো জারণ বিজারণ পড়তাম। তো এই জারণ বিজারণ পড়তে গিয়ে আমারও পেস লাগতো। এটা তোমাদের শুধু লাগে এরকম না। তাহলে এই বিষয়গুলা সমাধান করার জন্য পথ আমি শিখাই দিছি, সেটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে আসো দেখি, এখানে আই মাইনাস, পটাশিয়াম আয়োডাইডের পটাশিয়ামের জারণ অবস্থার কোনো পরিবর্তন হয় না। আই মাইনাস ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়, আই এ পরিণত হয়। তার মানে দুইটা মিলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে I2। আবার এখানে এই আয়োডিন কিন্তু গ্রহণ করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে আই এ পরিণত হয়, দুইটা আই মাইনাসে পরিণত হয়। আবার কপার 2+ মধ্যে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে গ্রহণ করে কিসে পরিণত হয়, কপার প্লাস। আবার সোডিয়াম থায়োসালফেটের 2 মূল থায়োসালফেট আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে ডাইমার অর্থাৎ
S4O6 2 আয়ন গঠন করে। এখন তুমি কিন্তু জারক বিজারক চিহ্নিত করবা। আমার প্রশ্ন ছিল বিজারক কোনটা কোনটা, তাহলে একটু লক্ষ্য করো, যারা ত্যাগ করছে তাহলে এটা হচ্ছে বিজারক, কেন এটা ইলেকট্রন ত্যাগ করছে। আবার দেখো লাস্টেরটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে বিজারক হচ্ছে এই দুইটা। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। আর এই দুইটা হচ্ছে কি জারক, তার মানে জারক কারা, যারা গ্রহণ করে, আর যারা ত্যাগ করে তারা বিজারক। আমি আবার বলছি যে কিছু কিছু ব্যাপার কে কয়টা ইলেকট্রন ত্যাগ করে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে সমাধান করার চেষ্টা করছি। যদি তোমাদের অসুবিধা হয় ওই ক্লাসগুলো আবার দেখে নিবা। আর কিছু কিছু ব্যাপার এই যে কয়টা ত্যাগ করে, কিভাবে ত্যাগ করে, এই বিষয়গুলো তোমাদের জ্ঞান অর্থাৎ জানা থাকতে হবে, না জানা থাকলে হবে না। তাহলে আমরা জারক বিজারক সম্পর্কে মোটামুটি আগের বিষয়গুলো একটু রিভিউ করে নিলাম। তোমাদের কোনো কনফিউশন আছে কিনা সেটা বলো। এখন আসো আয়োডোমিতি। আয়োডোমিতি আর আয়োডিমিতি নামের মধ্যে খুবই মিল আছে, যার জন্যই আমরা একটার সাথে আরেকটা গুলায় ফেলি। এটা খুবই সিম্পল ব্যাপার। তো আমি একটা টেকনিক শিখাই দিব মনে রাখার জন্য। তার আগে আমরা একটু বলি যে এখানে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে এখানে যদি আমরা আয়োডোমিতির ব্যাপারটা আনি, তাহলে আয়োডোমিতির বিক্রিয়াটা একটু চিন্তা করো। আমরা আগে সংজ্ঞাটা একটু পড়ছি, তোমাদের এখানে আসে, আমি আবার স্ক্রিনশট পাঠিয়ে দিব না মেসেঞ্জারে, তোমরা দেখতে একটু অসুবিধা হলেও প্রবলেম হবে না। জারণ বিজারণের সাহায্যে আয়োডিন মুক্ত করে, মানে একটা জারণ বিজারণ বিক্রিয়া করলাম, সেই বিক্রিয়ায় আয়োডিন মুক্ত হলো। সেই মুক্ত আয়োডিনটাকে প্রমাণ বিজারক ব্যবহার করে বিক্রিয়ায় ব্যবহৃত পদার্থের ঘনমাত্রা এবং ভর ঘনমাত্রা নির্ণয় করা যায়, ভর নির্ণয় করা যায়, আয়তন নির্ণয় করা যায়। আয়তন নির্ণয় করার পদ্ধতিকে আয়োডোমিতি বলা হয়। তো আসো, ব্যাপারটা অনেকেই পরিষ্কার না, তাহলে আমরা এই রিঅ্যাকশনটা একটু চিন্তা করি। তো রিঅ্যাকশনটা আবার আমি এখানে লিখবো, এইগুলা সমতাকরণ আবার আমি দেখাবো, অঙ্ক করব একটু আজকেও। তো কপার সালফেট আর পটাশিয়াম আয়োডাইড, তাহলে এইটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। আমরা আগে থেকেই জানি এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখানে বিজারক হচ্ছে I- আর জারক হচ্ছে কি কপার 2+। তাহলে এটার মধ্যে যদি বিক্রিয়া হয় তাহলে আয়োডিন মুক্ত হয়, I2 গঠিত হয়। তাহলে এখানে I2 গঠিত হয়, আর কি কপারটা আয়োডিনের সাথে যুক্ত হয়ে Q+ আয়োডাইড গঠিত হয়। আমরা সমতাকরণে দেখছিলাম, আবার বিস্তারিত ভেঙে দেখবো আজকে আবার। তারপরে আর কি তৈরি করে, পটাশিয়ামটা সালফেটের সাথে পটাশিয়াম সালফেট K2SO4। তাহলে এইখানে দেখো আয়োডিন এনে দুইটা চারটা ব্যবহৃত হচ্ছে, তাহলে এনে 4 মূল লাগবে। তাহলে পটাশিয়াম 4 মূলের জন্য এনে 2টা লাগবে, সালফেট 2টার জন্য এনে 2টা লাগবে, অটোমেটিক্যালি সমতা হয়ে গেল। তাহলে এই একটা বিক্রিয়ায় কি তৈরি হলো, আয়োডিন তৈরি হলো। পরবর্তীতে এই আয়োডিনটাকে আমরা সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করলাম। তো সোডিয়াম থায়োসালফেটে 2 মূল বিক্রিয়া করে থায়োনেট গঠন করে N2S4O6, আর কি তৈরি করে সোডিয়াম আয়োডাইড। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়া করাইলাম। ধরো এটা প্রমাণ কথার অর্থ কি, যে এটার সকল বিষয় জানা আছে, গণমাত্রা এবং আয়তন জানা আছে। কার গণমাত্রা আয়তন জানা আছে সেই বিষয়টা তোমরা আরেকবার একটু পরিষ্কার হও। এখানে সোডিয়াম থায়োসালফেটের আয়তন গণমাত্রা জানা আছে, আমার দরকার ধরো পটাশিয়াম কপার সালফেট অথবা ধরো পটাশিয়াম আয়োডাইড, এই দুইটার গণমাত্রা দরকার। কিন্তু আমাদের সোডিয়াম থায়োসালফেটের সাথে তো কপার সালফেট কিংবা পটাশিয়াম আয়োডাইড কেউই বিক্রিয়া করে নাই। তার মানেটা হচ্ছে তাহলে এই দুইটার মধ্যে উৎপন্ন পদার্থ হচ্ছে আয়োডিন, সেই আয়োডিনের সাথে বিক্রিয়া করছে প্রমাণ কথার অর্থ কি আমরা জানি মনে হয়, প্রমাণ মানে হচ্ছে জানা। তাহলে এই জানা গণমাত্রা সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করছে, তাহলে এইটার সাথে তুলনা করে আমরা এইটা বা এটার পরিমাণ নির্ণয় করতে পারি। এই পদ্ধতিটাকে আয়োডোমিতি বলা হয়। তাহলে আয়োডো মানে কি, আয়োডিন কোনো কিছু জানা থাকবে না। আয়োডো বলতে মনে থাকবে আয়োডিনের কোনো ঘনমাত্রা আয়তন জানা থাকবে না। বিজারক পদার্থ ব্যবহার করে ওদের এই আয়োডিনের গণমাত্রা নির্ণয় করতে হবে, পাশাপাশি অন্য পদার্থগুলোর ভর ঘনমাত্রা আয়তন নির্ণয় করা যাবে। এই পদ্ধতিকে আয়োডোমিতি বলা হয়। তোমরা একটু আমার সাথে আবার একটু নিজে উচ্চারণ করো, তাহলে নিজের মস্তিষ্ক বুঝতে সুবিধা হবে। নিজে একটু শব্দ করো, এরকম শব্দ করে নিজের কান পর্যন্ত যেন যায়। তাহলে এরকম জারণ বিজারণ বিক্রিয়া, এই যে একটা জারণ বিজারণ বিক্রিয়ায় মুক্ত আয়োডিন, এই যে মুক্ত আয়োডিন
মুক্ত আয়োডিন ব্যবহারের মাধ্যমে, এই যে মুক্ত আয়োডিনকে আরবার ব্যবহার করলাম, প্রমাণ বিজারক পদার্থের সাথে ব্যবহারের মাধ্যমে এই পদার্থগুলোর ঘনমাত্রা নির্ণয়ের বা আয়তন নির্ণয়ের বা ভর নির্ণয়ের পদ্ধতিকেই আয়োডোমিতি বলা হয়। তার মানে জারণ বিজারণ বিক্রিয়ায় মুক্ত আয়োডিনকে ব্যবহার করে, জারণ বিজারণ বিক্রিয়ায় মুক্ত আয়োডিনকে ব্যবহার করে প্রমাণ বিজারক পদার্থের সাহায্যে ব্যবহৃত পদার্থের আয়তন বা ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে আয়োডোমিতি বলা হয়। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার, আরো কয়েকবার একটু দেখবা। এই ক্ষেত্রে একটা একেবারে সলিড একটা ব্যাপারে তোমার ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে আয়োডোমিতিতে কখনোই আয়োডিনের ঘনমাত্রা আয়তন জানা থাকবে না। আমরা অঙ্ক করলেই পরিষ্কার বোঝা যাবে। এই ক্ষেত্রে আয়োডিনের ঘনমাত্রাটা, আয়োডিনের পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে। সেটা কার সাহায্যে নির্ণয় করতে হবে? প্রমাণ বিজারক পদার্থ। তাহলে এখানে প্রমাণ বিজারক বলতে আমরা কি বলতেছি? প্রমাণ বিজারক বলতেছি যে বিজারকটা দেওয়া থাকবে সেটার ঘনমাত্রা কিংবা আয়তন জানা থাকবে। ঘনমাত্রা আয়তন জানা থাকলে সেটাকে আমরা বলবো প্রমাণ বিজারক পদার্থ। দেখো তোমরা একটু বুঝতে পারছো কিনা এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করো। স্যার বোর্ডের কাগজে লেখা এত ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাদেরকে একটা সলিউশন দিলাম যে বোর্ডের কাগজের লেখাটা আমি আবার ছবি তুলে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দিব। মুস্তাফিজুর রহমান, সোডিয়াম থায়োসালফেট কি? সরি, হ্যাঁ ঠিক আছে, তোমাদের বিজারক পদার্থ লেখছো, গুড, ভালো একটা বিষয়, তোমরা আনসার করছো, অনেকেই আনসার করছো। তার মধ্যে আসো হৃদয়, আসো লিমন, আসো তারপরে জুলি, আসো শান্ত, আসো, খুব ভালো। আসলে এই বিষয়গুলো আমরা তোমাদের এই রেসপন্সটাই আমার দরকার আসলে, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে আমরা আসলে এই বিষয়গুলো পারবো কিনা। নূরজাহান, আসো কপার অ্যাপ্লাই, না 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 তোমার সোডিয়ামটা হতে পারে না। তুষার, আসো এখানে, ফারদিন, আসো, একটু থাকো আমার সাথে, আমরা আরো পরিষ্কার করতে পারবো অঙ্ক করার সময়। আমরা আবার একটু সময় নিলাম, একটা স্ট্র্যাটেজি বিষয় যে একটু সময় নিলাম কেন, যে তোমাদের মাথায় একটু স্থায়ী থাকুক এই বিষয়টা, স্থায়ী থাকার পরে আবার আলোচনা শুরু করা যাবে। তো আসো এখন আবার একটু আমরা চিন্তা করি জারণ বিজারণ বিক্রিয়ায়। তোমরা একটু কমেন্ট করো আমার সাথে। জারণ বিজারণ বিক্রিয়ায় মুক্ত আয়োডিনকে আমরা নির্ণয় করব প্রমাণ সোডিয়াম থায়োসালফেট বা অ্যাভাইলেবল বেশি সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করা দেখে আয়োডিন নীতিতে আমরা সোডিয়াম থায়োসালফেটের কথা বলতেছি, কিন্তু অন্য বিজারকও ব্যবহার করা যায়। তাহলে এই ক্ষেত্রে আবার একটু ক্লিয়ার করো তো দেখি, আমরা আয়োডোমিতিতে প্রমাণ বিজারক বাইরে থেকে ব্যবহার করে আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয়, তারপরে সেই আয়োডিনটা দিয়ে ব্যবহৃত জারক বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করা যায়, এটাকে বলা হয় আয়োডোমিতি। তার মানে আয়োডিনের ঘনমাত্রা ভর জানা থাকবে না, বিজারক পদার্থ ব্যবহার করে আয়োডিনের ভর ঘনমাত্রা নির্ণয় করতে হবে, এই পদ্ধতিকে আয়োডোমিতি বলা হয়। আমি একটু সময় নিলাম, কিন্তু এখন আসো আয়োডিমিতি নিয়ে একটু আলোচনা করি। তাহলে আয়োডিমিতি জিনিসটা কি একটু লক্ষ্য করো। আয়োডিমিতি, এই ক্ষেত্রে আয়োডিনের অবস্থাটা জানা থাকবে। আর এখানে একটু লক্ষ্য করো, আয়োডিনের সাথে আমরা বিক্রিয়া করালাম কি সোডিয়াম থায়োসালফেট, এখানে আয়োডিনটা হচ্ছে প্রমাণ। প্রমাণ কথার অর্থ কি? প্রমাণ দ্রবণ কাকে বলে আমরা পড়ছিলাম, যে দ্রবণের ঘনমাত্রা আয়তন নির্দিষ্ট এবং জানা থাকে তাকেই বলা হয় প্রমাণ দ্রবণ। আমার সাথে তোমরা একমত হবা কিনা? তাহলে এইখানে সাপোজ আয়োডিনের ঘনমাত্রা, আয়োডিনের ভর জানা আছে, তাহলে আয়োডিনের ভর ঘনমাত্রা জানা আছে, তাহলে আমরা কি করব? আয়োডিনের ভর ঘনমাত্রা নির্ণয় করে আমরা জানা দিয়ে এখন সোডিয়াম থায়োসালফেটের ভর ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো যে আয়োডিমিতি। তার মানে আয়োডিমিতি কোনটা? আয়োডিমিতি হচ্ছে এই ক্ষেত্রে আয়োডিমিতিটা হচ্ছে আয়োডিনের ভর নির্দিষ্ট এবং জানা থাকবে। আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, তোমাদের আসলে দেখা যাচ্ছে কিনা একটু উপলব্ধি করার জন্য, কারণ এই মোবাইলে আসে একটু পরে, এই জন্য আমি একটু দেখি, মাইন্ড করো না তোমরা। তাহলে এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা আবার একটু কথাটা যদি বলি যে আয়োডিনের ঘনমাত্রা নির্দিষ্ট এবং জানা থাকলে এটাকে আয়োডিমিতি বলা হয়। তাহলে আসো
তোমাদের যে ধরনের অঙ্ক পরীক্ষায় আসে বেশি বা এই ইন্টারমিডিয়েটের কোর্সে আয়োডিমিতি আয়োডোমতি নিয়ে এত বিস্তারিত পড়া আছে। আমরা টাইট্রেশন পড়ছিলাম, জারণ বিজারণ টাইট্রেশন পড়ি নাই, কিন্তু এটা কিন্তু জারণ বিজারণ টাইট্রেশনের অংশ। আর মানে কি আগের যে পদ্ধতিটা সেটার মধ্যে যদি জারক বিজারক পদার্থ ব্যবহার করি তাহলে যে টাইট্রেশনটা করা হয় সেটাকে বলা হয় জারণ বিজারণ টাইট্রেশন। আর আমরা যে টাইট্রেশনটা আগে পড়ছিলাম অম্লকার টাইট্রেশন, অর্থাৎ অম্ল এবং ক্ষার ব্যবহার করে যেটা বের করতাম সেটা হচ্ছে অম্লকার টাইট্রেশন। আর নর্মালি আমরা এখন যেটা করতেছি এটা হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশন। তাহলে আসো আমরা একটা অঙ্ক যদি তোমাদেরকে একটু চেষ্টা করি, তাহলে এই 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 যেগুলো আসে পরীক্ষা এগুলো একটু আলোচনা করি। ধরো এখানে একটা কপার সালফেট দিলাম, আমার সাথে সাথে একটু চিন্তা করো। তাহলে কপার সালফেটটা কিন্তু একটা জারক নাকি বিজারক? নিঃসন্দেহে জারক পদার্থ, কপার প্লাস আয়ন। আর এখানে দিলাম পটাশিয়াম আয়োডাইড আয়ন। তাহলে এই দুইটা বিক্রিয়া করলো। তাহলে আমরা জানি যে কপার সালফেট আর পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? আয়োডিন মুক্ত হয়। আয়োডিন পাশাপাশি অন্য উৎপাদও গঠিত হয়, তাহলে এখানে মুক্ত উৎপাদ হচ্ছে আয়োডিন। তাহলে এই আয়োডিন মুক্ত হয়, এই মুক্ত আয়োডিনটাকে বিক্রিয়া ঘটাইতে একটা বিজারক পদার্থ লাগে Na2S2O3। সেটার পরিমাণ কতটুকু লাগে? ধরো দেওয়া আছে 70 ml 0.2 মোলার। তাহলে সোডিয়াম থায়োসালফেট কতটুকু লাগলো? 70 ml 0.2 মোলার। এখন প্রশ্ন হচ্ছে কপার সালফেটের পরিমাণ নির্ণয় করো। তার মানে কপার সালফেটের পরিমাণ নির্ণয় করো, পরিমাণ নির্ণয় করো। এটা একটা প্রশ্ন হতে পারে যে পরিমাণ নির্ণয় করো। আরেকবার প্রশ্ন হতে পারে যে পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ নির্ণয় করো। তার মানে দুইটা প্রশ্নই হতে পারে। আমরা এই অঙ্কগুলাই আমরা আয়োডোমিতিক অঙ্ক বলে আমরা বিবেচনা করি। কারণ কি, এইখানে দেখো দুইটা জারণ বিজারণ ঘটলো দুইটা পদার্থের মধ্যে, তখন আয়োডিন মুক্ত হলো। সেই মুক্ত আয়োডিনটার সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া করালাম। দেখা না যাইলে আবার বলছি, এখানে 70 ml 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেট দিলাম। দেওয়ার ফলে বিক্রিয়া হলো, আয়োডিনের সাথে প্রশমিত হলো। এখন কথা হলো যে জারিত হলো। এখানে আমার প্রশ্ন হলো কপার সালফেটের পরিমাণ এবং পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ নির্ণয় করো। আমরা দেখো কপার সালফেটেরও সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া হয় না, পটাশিয়াম আয়োডাইডের সাথেও সোডিয়াম থায়োসালফেটের কোনো বিক্রিয়া হয় না। তাহলে আমরা এটা কিভাবে করব? এই টাইপের অঙ্কগুলা কে তোমরা কয়েকজন আমাকে ব্লিচিং পাউডারের একটা অঙ্ক দিছিলা, ওটা দেখে আমি সময় থাকলে আজকে অবশ্যই করব। তাহলে একটু লক্ষ্য করো এই অঙ্কটা করব কিভাবে। আগে এই দুইটার মধ্যে বিক্রিয়া দেখব। তো আমরা যদি একটু বিক্রিয়াটা অর্ধজারণ দিয়ে দেখাই, তাহলে এরকম আই মাইনাস, এখানে বিজারক হচ্ছে আই মাইনাস কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? আইএ। কিন্তু আমরা জানি হ্যালোজেন সমূহ দ্বিপরমাণু, তাহলে দুইটা মিলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে I2 গঠন করবে। আর কপার 2 প্লাস কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? কপার প্লাসে পরিণত হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা 2 দিয়ে গুণ করতে চাই, সমতা করার জন্য 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে যোগ করে দিলে কি হইতেছে? 2I মাইনাস প্লাস ইলেকট্রন বাদ, তাহলে 2Cu2 প্লাস বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? আয়োডিন প্লাস 2Cu প্লাস। তাহলে এখানে যদি প্রয়োজনীয় আয়ন সরবরাহ করি তাহলে সেটা কেমন হয় একটু লক্ষ্য করো। এটা কই থেকে আসছে? পটাশিয়াম আয়োডাইড থেকে, লিখলাম পটাশিয়াম আয়োডাইড। আর এটা কই থেকে আসছে? কপার সালফেট CuSO4, সামনে 2 দিলাম, এখানে আয়োডিন মুক্ত হয়েছে। তাহলে এটা তো পটাশিয়াম কপারটার সাথে কে যুক্ত হবে? আয়োডিন যুক্ত হবে। তাহলে এখানে এক যুজির, তাহলে কপার যখন আস যোজনী প্রদর্শন করে তখন ডাইমার গঠন করে, তার মানে Cu2I2 হয়। তাহলে একটু লক্ষ্য করো, আই এখানে কয়টা হয়ে গেল? দুইটা, আর এখানে দুইটা, 4টা। তাহলে এখানে 2 মূল থাকলেও এখানে 4 মূল দিতে হবে। তাহলে পটাশিয়ামটা কি করবে? সালফেটের সাথে যৌগ গঠন করবে K2SO4, কিন্তু পটাশিয়াম 4 মূল এবং সালফেট 2 মূল। তাহলে মূল বিক্রিয়াটা এটা। তবে আমি তোমাদেরকে এই অঙ্কের ক্ষেত্রে বিস্তারিত ভেঙে বিক্রিয়াটা করতে আগ্রহী না। সরাসরি বিক্রিয়াটা করতে পারবা, সেটা কিভাবে করবা আমরা একটু দেখি তোমরা এই বিক্রিয়াটা কিভাবে করবা। আমরা আসো কপার সালফেটের পরিমাণ নির্ণয় করব আগে। তাহলে একটু লক্ষ্য করো তো কিভাবে করব কাজটা। তাহলে এখানে আমরা কপার সালফেট আছে, কপার সালফেটের সাথে বিক্রিয়া করাবো পটাশিয়াম আয়োডাইড। তো আমরা জানি যে আয়োডিন কি হইতেছে? মুক্ত হইতেছে। তাহলে আয়োডিন মুক্ত হয়ে গেল প্রথমে। আর কপারটা আয়োডিনের সাথে Q+ আয়োডাইড গঠন করবে, Cu2I2 প্লাস
তারপরে কপার পটাশিয়ামটা সালফেটের সাথে কি যুক্ত হবে K2SO4 তাহলে এইখানে দেখো কপার 2টা লাগছে তাহলে 2 মোল তাহলে সালফেট 2টা লাগছে এখানে 2 মোল তাহলে পটাশিয়াম 4টা লাগছে 4 মোল আয়োডিন 4টা মিলে গেছে নরমালি বারবার যখন তুমি প্র্যাকটিস করবা আসলে শুরুতেই তো সবাই কেউ সবকিছু পারে না তো আমাদের যদি একটু প্র্যাকটিসে থাকি তাহলেই পারা যায় তাহলে একটু প্র্যাকটিস করলেই পারা যাব এখন আসো সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়াটা যদি আমরা দেখি তাহলে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়াটা কিভাবে হয় এটা আমরা প্র্যাকটিস করাইছি তারপর আবার একটু বলি তো এখানে থায়োসালফেট আয়নটা আসলে জারণ ঘটায় 2 মূলে 2টা ইলেকট্রন ত্যাগ করে থায়োনেট গঠন করে তোমাদের একটা কাজ থায়োসালফেট থেকে থায়োনেট গঠিত হয়েছে জারণ অবস্থা কত থেকে কততে পরিবর্তন হয়েছে একটু বলো তো জারণ মানে তো সারণ মানে ইলেকট্রনের জারণ সংখ্যার বারণ মনে আছে তার মানে এখানে নিঃসন্দেহে জারণ সংখ্যা বাড়ছে কিন্তু তোমরা একটু কমেন্ট করো তো দেখি কত থেকে কত বাড়ছে এটা আমি বলবো না বারবার বলছি তো তোমরা একটু করো দেখি বলো দেখি যে এখান থেকে আমি আবার বলতেছি কি বলছি থায়োসালফেট থেকে থায়োনেট গঠিত হয়েছে টেট্রাথায়োনেট গঠিত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই থায়োনেট গঠিত হওয়ার সময় জারণ সংখ্যা সালফারের কত থেকে কততে রূপান্তরিত হয়েছে একটু বের করো আচ্ছা এরপরে আসো আমরা এই ক্ষেত্রে বিক্রিয়া হবে কার আয়োডিনের তো অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে আয়ন গঠন করে তাহলে এরকম 2টা ইলেকট্রন গ্রহণ করব তাহলে ঠিক মিলে গেছে তার মানে আয়োডিন প্লাস সোডিয়াম থায়োসালফেট আমরা একবারে না লিখি তাহলে S2O3 2- প্লাস আয়োডিন ইলেকট্রন বাদ তাহলে থাকতেছে কি S4O6 2- আর 2টা আয়োডাইড তাহলে এটা কই থেকে আসছিল 2 মোল এটা কিন্তু তাহলে এখানে 2 সোডিয়াম আয়োডাইড সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 প্লাস আয়োডিন বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাথায়োনেট S4O6 প্লাস 2টা সোডিয়াম আয়োডাইড তাহলে এই যেটা তো আমি এটাকে এইভাবে বিস্তারিত ভেঙে লিখতে অভ্যস্ত না হওয়াটার জন্যই আমি তোমাদেরকে অনুরোধ করব মানে মোটামুটি শেষের বিক্রিয়াটা শুধু লিখবা শেষের বিক্রিয়াটা কিভাবে লিখবা একটু লক্ষ্য করো আমরা লিখি I2 প্লাস Na2S2O3 তাহলে এটাকে বিক্রিয়া করে কি উৎপন্ন করে 2 মোল বিক্রিয়া করবে থায়োনেট Na2S4O6 আর 2 মোল সোডিয়াম আয়োডাইড তাহলে হয়ে গেল এখন যদি তোমাকে প্রশ্ন করে কোনটা দেওয়া আছে থায়োসালফেটের পরিমাণ দেওয়া আছে এটা প্রমাণ কিভাবে বুঝলাম দেখো আয়তন ঘনমাত্রা সব দেওয়া আছে 70 ml 0.2 মোলার তাহলে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা জানা আছে তাহলে সোডিয়াম থায়োসালফেট কয় মোল 2 মোল সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 সমতুল আচ্ছা আগে বলো তুমি কোনটা বের করবা ধরো কপার সালফেটটা বের করি তাহলে কপার সালফেট 2 মোল কে কপার সালফেট সমতুল কত হবে বলো 2 মোল কপার সালফেট থেকে কয় মোল আয়োডিন তৈরি হয় 1 মোল কে I2 আবার 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে কয় মোল সোডিয়াম থায়োসালফেট 2 মোল তাহলে 2 মোল Na2S2O3 আমার মনে হয় এই বিষয়টা মধ্যস্থতা করছে আয়োডিন তো আসলে বিক্রিয়া শুরুতেও ছিল না শেষেও ছিল না মাঝখানে তৈরি হয়েছিল আবার বিক্রিয়া করে অন্য কিছুতে রূপান্তরিত হয়ে গেছিল আমি আবার বলি এই লাইনটা আমি কিভাবে লিখলাম অনেকের প্রশ্ন হতে পারে তাহলে একটু লক্ষ্য করো এই প্রশ্নটা কি তাহলে একটু লক্ষ্য করো 2 মোল কপার সালফেট কেন আমরা কপার সালফেটের পরিমাণটা নির্ণয় করতেছি তাহলে 2 মোল কপার সালফেট বিক্রিয়া করে কয় মোল আয়োডিন তৈরি করতেছে 1 মোল আয়োডিন আবার 1 মোল আয়োডিনকে যদি আমরা প্রশমিত করতে চাই থায়োসালফেট কত লাগে 2 মোল সোডিয়াম থায়োসালফেট এখন প্রশ্ন হচ্ছে থায়োসালফেটের পরিমাণটা কেন লিখলাম যে এটা দেওয়া আছে আর এটা বের করবো এই জন্য তাহলে মধ্যস্থতা করলো এটা তাহলে স্টয়কিওমেট্রির ধারণাটা যদি লিখি N অফ কপার সালফেট ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হবে সোডিয়াম থায়োসালফেট N অফ সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 ডিভাইডেড বাই 2 তাহলে দুইটারই 2 বাদ দেওয়া যায় তাহলে এটার মূল সংখ্যা আর এটার মূল সংখ্যা সমান তাহলে মূল সংখ্যার সাথে সম্পর্ক পড়ছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে তাহলে মূল সংখ্যা ইকুয়াল টু পড়ছিলাম W/M ইকুয়াল টু VSTP ডিভাইডেড বাই 22.4 লিটার তারপরে পড়ছিলাম পিবি বাই কত RT আবার পড়ছিলাম S ইন্টু V অর্থাৎ আয়তন ইন্টু ঘনমাত্রা তাহলে আমাদের দরকার কোনটা আয়তন ঘনমাত্রা আর এটার দরকার কি কপার সালফেটের ভর তাহলে ভরের সূত্র হলো W/M তাহলে এখানে 2 বাদ দিয়ে দিছি তাহলে কি হচ্ছে
এখানে হচ্ছে ডব্লিউ কপার সালফেট ডিভাইডেড বাই এম কপার সালফেট ইকুয়াল টু এখানে হবে এস ইন্টু বি, অর্থাৎ এস মানে হচ্ছে ঘনমাত্রা কার সোডিয়াম থায়োসালফেট S2Na2S2O3 ইন্টু ভি হল Na2S2O3। তাহলে ক্যালকুলেশন করো এখন ডব্লিউ কি কপার সালফেট বের করব। তাহলে ডব্লিউ কপার সালফেট বের করলে এটার ঘনমাত্রা কত 0.2 ইন্টু এটার আয়তন কত সোডিয়াম থায়োসালফেট 70 কিন্তু লিটারে না মিলিলিটারে, তার মানে 70 রে তুমি মিলিলিটার থেকে লিটারে অবশ্যই নিয়ে নিবা। তাহলে লিটারে নিলে কত হবে বলো দেখি 0.07 ইন্টু তারপরে এটার ভর দিয়ে গুণ করবা কপার সালফেটের ভর। তাহলে কপার সালফেটের ভর কত 63.5 যোগ 32 যোগ 16 ইন্টু 4 64। তাহলে কত হয় একটু কপার সালফেটের ভরটা বের করো তো দেখি কত হয় 63.5 যোগ 32 যোগ 64, তাহলে কত হয় 159.5। তাহলে 159.5, তাহলে এটাতে গুণ করে দেবো 159.5। তাহলে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হবে কপার সালফেটের পরিমাণ। তো একটু তোমরা জানাও দেখি কত হলো তোমাদের 0.07 ইন্টু 0.2। তাহলে একটু লক্ষ্য করো কত হয়েছে তোমাদের এই কপার সালফেটের পরিমাণটা কত হয়েছে একটু জানাও তোমরা, আমি তোমাদের সাথে একটু মিলিয়ে নিব পরে। তাহলে একটু লক্ষ্য করো আমরা একটা পরিমাণ নির্ণয় করছি, কার পরিমাণটা নির্ণয় করে ফেলছি কপার সালফেটের। কেমন আছি জানতে চাইছিল, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তোমরা কেমন আছো এটাই তো আমি জানতে চাইতেই পারি। আসলে এই অবস্থায় কে কেমন থাকে, কালকেও আমাদের এক স্টুডেন্টের মামা মারা গেল, খুব কষ্ট লাগে আসলে এই বিষয়গুলো। একজন ডক্টর মানুষ ছিলেন, উনি মারা গেল। আসলে যারা আমাদের সেবা করবে তারাই মারা যাচ্ছে, আসলে কষ্ট বিষয়গুলা। তো একটু লক্ষ্য করো আমরা একটু লক্ষ্য করো দেখি এটা কত হলো একটু জানাও তোমরা, একটু কত হলো জানাও তো, দ্রুত জানাও। তাহলে আমরা কপার সালফেটের পরিমাণটা নির্ণয় করে ফেললাম। এখন যদি আমাদেরকে বলে পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ নির্ণয় করো, তাহলে পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ কিভাবে নির্ণয় করব সেটাও একটু দেখি আমরা। ওইটার পরিমাণ আসছিল কপার সালফেটের পরিমাণ 2.233। দেখো আমার ভুল হইল কিনা এটাও যাচাই করো, 2.23 গ্রাম। তাহলে কপার সালফেটের এটা আনসার আমরা বের করে ফেললাম। তাহলে এখন আসো আমরা পটাশিয়াম আয়োডাইড নির্ণয় করব। তাহলে পটাশিয়াম আয়োডাইডের সামনে কত মোল আছে একটু লক্ষ্য করো 4 মোল। তাহলে 4 মোল পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে কয় মোল আয়োডিন তৈরি করতেছে সমতুল 1 মোল আয়োডিন। আবার 1 মোল আয়োডিনের সাথে থায়োসালফেট বিক্রিয়া করতেছে 2 মোল। তাহলে এটার পরিবর্তে লিখতে পারি 2 মোল Na2S2O3। একটু লক্ষ্য করো এই বিষয়টা বুঝতে পারছো কিনা, একটু জানাও যে বুঝতে পারছো কিনা। আসলে আয়োডিনকে মধ্যস্থতা করে আমরা এই কাজটা করি, আর আয়োডিনকে মধ্যস্থতা করে যে কাজটা করা হয় সেটাই আয়োডোমিতি। তার মানে আয়োডিন হচ্ছে মধ্যস্থতাকারী, সেটাই হচ্ছে আয়োডোমিতি। তো আমরা মোটামুটি এটা বুঝলাম। এখন আসো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি 4 মোল বিক্রিয়া করতেছে, তার মানে N অফ পটাশিয়াম আয়োডাইড ডিভাইডেড বাই 4 মোল ইকুয়াল টু ওইখানে লিখতে পারি N অফ Na2S2O3 সমান সমান কত ডিভাইডেড বাই 2 স্টয়কিওমেট্রির ধারণা। এখন এটার আয়তন ঘনমাত্রা দেওয়া আছে আর এটার ভর বের করব। তার মানে এটার সমীকরণটা আমরা কিভাবে প্রয়োগ করব, W পটাশিয়াম আয়োডাইড ডিভাইডেড বাই M পটাশিয়াম আয়োডাইড ইন্টু 4 ইকুয়াল টু এখানে কি ব্যবহার করব, এখানে S ইন্টু B, তার মানে S সোডিয়াম থায়োসালফেট ইন্টু V সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা ক্যালকুলেশন কাটতে দিতে পারি 2n থাকতে পারে। তারপরও আমরা একটু কাজটা করি, W পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ নির্ণয় করব। সেটা কিভাবে, তার মানে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা 0.2 ইন্টু এটার আয়তন 0.07। কিভাবে 0.7 হলো আমি আবার বলছি, এটা কিন্তু মিলিলিটারে আছে, আমি লিটারে নিয়ে নিলাম। তারপরে কি করব আমরা একটু লক্ষ্য করো পটাশিয়াম আয়োডাইডের ভর। তাহলে পটাশিয়াম আয়োডাইডের ভরটা একটু হিসাব করো তোমরা, 39.1 যোগ আয়োডিনের ভর কত একটু তোমরা বলো তো দেখি। আয়োডিন কত,
আয়োডিন সম্ভবত 127, তাহলে 127, তাহলে কাজ করে দেখি কত হয়, তাহলে একটু লক্ষ্য করো কত হয়। নাকি আমি কি ভুল করলাম কিনা একটু তোমরা যাচাই করে নিবা। এখানে এই বটটা দিয়ে গুণ করে দিবা, তো গুণ করে দিলেই আমাদের কি হচ্ছে, এটার পরিমাণটা বের হয়ে যাচ্ছে। তাহলে একটু লক্ষ্য করো, আয়োডিনের ভর গুণ করে দিলেই কত হয়, সরি এখানে তো 4 রয়েছে, ডিভাইডেড বাই কত আছে, 2 আছে। তাহলে এটা ক্যালকুলেশন করে কত হয় দ্রুত একটু জানো। এখানে পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ কত সেটা আমরা বের করে ফেলবো। আর এখানে কিন্তু আয়োডিন না, মানে পটাশিয়াম আয়োডাইডের ভর, তোমরা এটা হিসাব করে লিখবা, পটাশিয়াম আয়োডাইডের ভরটা। তারপরে তোমরা গুণ করে আমাকে একটু দ্রুত জানাও যে এখানে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো কিনা। তার মানে আয়োডোমিতি ব্যাপারটা কি, আয়োডোমিতি হলো আয়োডিনের সাথে অন্য কোনো পদার্থের বিক্রিয়ার মাধ্যমে, আয়োডিনের সাথে অন্য কোনো পদার্থের বিক্রিয়ার মানে আয়োডিনকে মধ্যস্থতা করে যেটা করা হয়। আর আয়োডিমিতি ব্যাপারটা হলো আয়োডিনের ঘনমাত্রা জানা আছে, আয়তন জানা আছে, এখন আমরা কি করব, সরাসরি অন্য বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে আসো, আগেরটা আমরা আয়োডিমিতিক ধারণা দিলাম, এখন আয়োডোমিতিক ধারণা দেই। একটা অঙ্ক আমরা একটু দেখি, একটু সময় চলে গেলেও একটু দেখো, এই অংশটা একটু দ্রুত দেখো। ধরো এখানে 50 ml সোডিয়াম থায়োসালফেট আছে, Na2S2O3 এরকম সোডিয়াম থায়োসালফেট আছে। এই ক্ষেত্রে মনে আছে কিনা আমি বলছিলাম যে থায়োসালফেট, আচ্ছা এটা আবার বলি পরে। তাহলে এখানে আমরা ধরো এটাকে জারিত করার জন্য আমরা একটা পদার্থ নিলাম, সেটা কি পদার্থ নিলাম, আয়োডিন। তো আয়োডিন কতটুকু লাগছে, সাপোজ আমরা একটা মান ধরে নিলাম এই 120 ml 0.2 মোলার বা 3 মোলার। এখন প্রশ্ন হচ্ছে এটাকে জারিত করে, সম্পূর্ণরূপে জারিত করে। এখন এই আয়োডিনের সবকিছু জানা আছে, একটু লক্ষ্য করো, আয়োডিনটার ঘনমাত্রা জানা, আয়োডিনটার আয়তন জানা, তার মানে এইটার ঘনমাত্রা আয়তন যেহেতু জানা আছে, তার মানে এটা হচ্ছে প্রমাণ আয়োডিন। তাহলে আয়োডিনটা কেমন দ্রবণ, প্রমাণ দ্রবণ, লেখে দিবে না, বলেও দিবে না, তোমার বুঝতে হবে যে ঘনমাত্রা এবং আয়তন যদি জানা থাকে তাহলে এর প্রমাণ দ্রবণ। তাহলে এটার সাথে এটা বিক্রিয়া করে কত হয়, 50 ml সোডিয়াম থায়োসালফেটকে জারিত করে, তাহলে এটার ঘনমাত্রা কত, তাহলে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে তোমাকে। তাহলে এই বিষয়টা দেখো, আয়োডিনের সকল কিছু যেহেতু জানা, তার মানে আয়োডিনের সাহায্যে আমরা ঘনমাত্রা নির্ণয় করতে পারি। তাহলে আয়োডিনের সাহায্যে যেহেতু ঘনমাত্রা নির্ণয় করব, 4.65, হ্যাঁ ঠিক আছে, 4.65 মনে হয় ঠিক আছে, আমি দেখবো না, পরে তোমাদেরকে আবার জানাই দিব না। তাহলে এখানে এটার ঘনমাত্রা নির্ণয়, এই পদ্ধতিটাকে বলা হয় আয়োডিমিতি। কারণ কি, আয়োডি মানে আয়োডিন, আয়োডিন জানা, মনে রাখবা আয়োডি মানে আয়োডিন জানা আছে। তাহলে এরকম আয়োডিন মিতিতে কিভাবে করব, তো আমরা তো এই বিক্রিয়া করেই ফেলছি অলরেডি, যে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 কার সাথে বিক্রিয়া করে, আয়োডিনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া দুই মূল বিক্রিয়া করে থায়োনেট গঠন করে Na2S4O6। আর এটা সোডিয়ামটা আয়োডিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, সোডিয়াম আয়োডাইড। একটু লক্ষ্য করো, তোমাদেরকে একটা কোশ্চেন রাখছিলাম আগেই, যে সোডিয়াম থায়োসালফেটের জারণ অবস্থা কত হয়, +2 থেকে +2.5 হয় কিন্তু। হ্যাঁ, এটা আগের অঙ্ক করার সময় আমি একটা প্রশ্ন রাখছিলাম যে +2 থেকে 2.5 হয়। আচ্ছা যাই হোক, এখানে আমরা কার পরিমাণ নির্ণয় করব, পরিমাণ নির্ণয় করব সোডিয়াম থায়োসালফেট। তাহলে সোডিয়াম থায়োসালফেটের এবার কিন্তু অজানা, তার মানে সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা কত, 2। তাহলে N অফ সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 ডিভাইডেড বাই কত, 2, সমান দিয়ে ফেলবো, কোনটা দেওয়া আছে, আয়োডিনের। তাহলে আয়োডিনের সামনে মূল সংখ্যা কত, 1। তাহলে N অফ আয়োডিন ডিভাইডেড বাই কত, 1। অন্ত দেওয়া লাগে না, তাহলে আমরা দিতেও পারি, না দিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এটার পরিমাণ বের করতে বলছে, কি বের করতে বলছে, ঘনমাত্রা, কি দেওয়া আছে, আয়তন। তাহলে সূত্র কোনটা হবে, ওই যে N = S ইন্টু কত, V, এটা। তাহলে এটা কিভাবে করব, S ইন্টু সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 ইন্টু V ইন্টু কত, সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 ডিভাইডেড বাই কত, 2 = এখানে হবে N অফ আয়োডিন, আয়োডিনেরও ঘনমাত্রা আয়তন দেওয়া আছে, তাহলে S অফ আয়োডিন ইন্টু কত হবে, V অফ কত, আয়োডিন। তো এখান থেকে আমরা বের করব কার ঘনমাত্রা, এই যে সোডিয়াম থায়োসালফেটের Na2S2O3 = কি হচ্ছে, আয়োডিনের ঘনমাত্রা 0.3 ইন্টু আয়োডিনের আয়তন 120 ml। আমি আবার বলছি, এই ক্ষেত্রে তোমরা একটু মোল সংখ্যা দিয়ে অঙ্ক করলে অবশ্যই তোমাকে এটাকে কিসে নিতে হবে, লিটারে নিতেই হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে 0.12 ইন্টু
কত, এটা এটা গেল ইন্টু 2, এই যে এটা ওইদিকে এলো। আর এই আয়তনটা দেওয়া আছে, এটাও লিটারে আছে, তা মিলিলিটারে আছে, তা লিটার নিব 0.05। তাহলে এই ক্ষেত্রে যদি তুমি লিটারে নাও নি তা উত্তর হয়তো মিলতো, কিন্তু লিটারে নিয়ে নিবা, কারণ হচ্ছে অনুপাত থাকতো তো, মিলিলিটার কাটা গেলে ঠিক হয়ে যেত। কিন্তু তারপরেও তুমি কি করবা, অবশ্যই কাজটা করবা। তাহলে একটু আমাকে জানাও তো দেখি যে এটার মানটা কত হলো। আমি একটু দেখি, 0.3 ইন্টু কত, 0.12 ইন্টু 2 ডিভাইডেড বাই কত, 0.05। তো একটু দেখো দেখি, এখানে আয়তন খুবই কম লাগছে, তো সেটা কত লাগছে একটু বলো দেখি। এটা হলো আমাদের 1.44 লিটার। তাহলে 1.44 কিন্তু সরি ঘনমাত্রা, মোলার, তাহলে ঘনমাত্রা আসছে, তো মোলারিটিতে আসবে, মোল পার লিটার। তাহলে 1.44 মোল পার লিটার। তাহলে আমি আবার একটু টেকনিকটা তোমাদেরকে ফলো করতে বলি, যে টেকনিকটা হচ্ছে আয়োডি মানে, ডি মানে আয়োডিন জানা, আর আয়োডো মানে আয়োডিন মধ্যস্থতাকারী। এই দুইটা বিষয় একটু কমেন্ট করো, আমি লিখতেছি, তোমরা একটু কমেন্ট করো, তাহলে বিষয়টা মনে থাকবে সহজে। আয়োডো মানে হলো মধ্যস্থতা, এই ক্ষেত্রে মধ্যস্থতাকারী। কে মধ্যস্থতাকারী? আয়োডিন মধ্যস্থতাকারী। আয়োডি, এই দুটা ব্যাপার একটু কমেন্ট করো, একটু প্র্যাকটিস হোক। আয়োডি মানে আয়োডিন জানা, এই দুইটা ব্যাপার জানা থাকলেই আয়োডিমিতি ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা কিন্তু বেশ অনেক ক্লাস নিয়ে নিছি এই অধ্যায় থেকে, আজকে 13 নাম্বার ক্লাস এই অধ্যায়ের। তো তোমাদের লক্ষ্য করলে একটু বুঝবা যে অনেক টপিকস তোমাদের আলোচনা করার চেষ্টা করছি। তো এই টপিকসগুলো তোমরা একটু যদি বারবার ভুলে যাও, তোমাদের কিন্তু একটা সুযোগ আছে আবার দেখে নেওয়ার, হয়তো ভার্চুয়াল না হলে এটা সম্ভব ছিল না। তো এটা সুবিধা অসুবিধা সবই আছে। আমরা এখন এই বিষয়টা একটু আলোচনা করলাম। তো জারণ বিজারণ পর্যন্ত আমাদের মোটামুটি শেষ করছি। হয়তো 100% সব অঙ্ক একটা একটা করে ধরে করতে পারি নাই, এটা সম্ভবও না আসলে এত কম সময়ে। তাহলে এটা তোমরা একটু চেষ্টা করবা, হয়তো স্বাভাবিক হলে বাকি বিষয়গুলো তোমাদেরকে হেল্প করতে পারবো, বা তোমরাও কলেজ থেকে সহযোগিতা, যার কলেজ থেকে সহযোগিতা পাবা, তো এই বিষয়গুলো করতে পারবা। আর এখন আমাদের পরবর্তী ক্লাসগুলো কেমন হলে তোমাদের ভালো হয়, এর মধ্যে আরো বাকি আছে। আমি বলি, নির্দেশক তো পড়ছি আমরা, বাকি রয়েছে বিয়ার-লেম্বার্টের সূত্র এবং এর প্রয়োগ এবং ক্রোমাটোগ্রাফি। আসলে ক্রোমাটোগ্রাফির বিষয়টা কিছুটা ফার্স্ট পেপারে তোমরা পড়ছো, সেটার আরো বিস্তারিত কিছু বিষয় আছে। আরেকটা ক্লাস হয়তো একবারে শেষ করা যাবে, তো আরেকটা ক্লাস আমরা নিব। তারপরে কি করতে পারি, হ্যাঁ, আমি আমার কিছু নিজস্ব প্ল্যান আছে, নিজস্ব প্ল্যানটা তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি, তাহলে তোমাদের মতামত দিতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা নৈবিত্তিকের ক্লাস নিব বেশ কয়েকটা, কারণ অঙ্কগুলা শর্ট করে শিখাইতে হবে তোমাকে নৈবিত্তিকের জন্য আলাদাভাবে। কেউ প্রশ্ন করছিল, স্যার নৈবিত্তিক এত বড় বড় অঙ্ক কীভাবে করবো? হ্যাঁ, আমি একটু শর্ট করে দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের যে ব্যাপারটা চাই, যে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে কিছু। যদিও এটার সৃজনশীল অঙ্ক একই জিনিস, তারপরও আমরা কিছু সৃজনশীল, তারা দুইটা ক্লাস আমরা একাধিক ক্লাস লাগলে আমরা নিব। যে আগে কি করব, আরেকটা ক্লাস নিয়ে সৃজনশীল এবং বহু নির্বাচনীর সাথে আলাদা করে ক্লাস নিব একটা। এরপরও তোমরা মতামত দিতে পারো, তোমাদের মতামতটা আসলে আমি আমার মতো করে চিন্তা করলে তো হবে না, তোমার বিষয়টাও ভালোভাবে বুঝতে হবে। তো তোমাদের আর সময় নষ্ট করতেছে, আমার সময় অলরেডি ওভার হয়ে গেছে, তো সরি। তোমরা একটু সময় বেশি নিয়ে নিলাম মনে হয় নির্ধারিত সময়ের চেয়ে। তোমরা ভালো থাকো। আর এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে বলতে পারো পিক আওয়ার চলতেছে, হয়তো পরীক্ষা কম করতেছি দেখে ধরা কম পড়তেছে, কিন্তু পার্সেন্টেজটা একটু চিন্তা করো। এখন পর্যন্ত কোভিড-19 আক্রমণ কিন্তু সর্বোচ্চ পার্সেন্টেজই আছে। তাহলে একটু তোমরা নিরাপদ থাকার জন্য হলেও এই মুহূর্তে যখন 1-2 জন আক্রান্ত হতো তখন আমরা খুব সিরিয়াস ছিলাম, আর এখন হাজার হাজার আক্রান্ত হচ্ছে, এখন আমরা সিরিয়াসনেস নাই যে কি হবে। আসলে ওই যে যার উপর দিয়ে পড়ে তার জন্যই কিন্তু বোঝা যায়। সরকারের কাছে যদি তুমি আক্রান্ত হও, তুমি একটা সংখ্যা, আমি বারবার কথাটা বলছি, তুমি যদি আক্রান্ত হও তুমি সংখ্যা একটা মাত্র, যে 3001 ছিল এখন 3001 জন হয়েছে, তুমি একটা সংখ্যা। তোমার ফ্যামিলির জন্য কিন্তু তুমি তোমার পৃথিবী। একটু ব্যাপারগুলো রিয়েলাইজ করবা, নিজেরটা নিজে বুঝবা, অবশ্যই নিজের ভালোটা রাইকেই তুমি কাজটা করবা। তো সবাই নিরাপদ থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, পড়াশোনাটাকে একটু চালায়া যাও, যেন তোমার মনোযোগটা কিছুটা হলেও একটু থাকে। তো সবাইকে ধন্যবাদ।